হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কেরিয়ার ম্যাপ অনলাইন। আমাদের মোটো হচ্ছে সিলেকশন ইজ অ্যাডিকশন। আমাদের একমাত্র মোটো বলো বা পার্সপেক্টিভ বলতে পারো, তোমাদের যেটা বারবার আমরা বলি যে তোমাদের অল ইন্ডিয়া লেভেলের এক্সামের সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল লেভেলের যে সমস্ত পরীক্ষাগুলো এখন বর্তমানে চলছে সেইগুলোর জন্য তোমাদেরকে গাইডেন্স দেওয়া এবং সেই পথটা তোমাদের দেখিয়ে দেওয়া। তো অলরেডি এখন হট টপিক যেটা পিএসসি ক্লার্কশিপ, যেটা ফর্ম ফিল আপ অলরেডি চলছে এবং প্রচুর ভ্যাকান্সি ওইটাতে আসতে চলেছে বা আসছে। তো এটার জন্য অলরেডি আমাদের স্ট্র্যাটেজি পোস্ট হয়েছে এবং স্ট্র্যাটেজিটা তোমরা অনেকে খুব ভালো পছন্দ করেছো, অনেকে অনেক কমেন্ট করেছো। সমস্ত কিছু রিপ্লাই আমরা দেওয়ার চেষ্টা করছি। তার সাথে সাথে আমি তোমাদের কি এনেছি আজকে, তোমাদের সাকসেস স্টোরিজে এমন একজনকে এনেছি যার মুখ থেকে তোমরা আজকে লাইভ সেই স্ট্র্যাটেজিটা শুনতে পারবে। যে স্ট্র্যাটেজিগুলো আমি ডিসকাস করেছি সেটা যদি একজন সাকসেসফুল ক্যান্ডিডেট যে লাস্ট পিএসসি ক্লার্কশিপ এক্সামেই সফল হয়েছে তার মুখ থেকে যদি তোমরা শুনতে পারো যে সে কীভাবে পড়াশুনো করেছে, তার কি স্ট্র্যাটেজি ছিল, তার কোথায় ড্রব্যাক ছিল, তার কোথায় অ্যাডভান্টেজ ছিল, তার থেকে ভালো আর কি হতে পারে, তাই না? তো আজকের তোমাদের জন্য আমি এনেছি রাজু নস্কর। প্লিজ ওয়েলকাম রাজু নস্কর। ও 2019-এর ক্লার্কশিপে পেয়েছে, এখন বর্তমানে এলডিসি হিসাবে পোস্টেড পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো ওয়েলকাম রাজু তোমাকে। তোমার সম্বন্ধে আমি যতটুকুনি বললাম সেটা গেল তোমার এখনকার প্রফেশনাল পরিচয়। তো যে কোনো অ্যাসপিরেন্টই সাকসেসফুল হওয়ার পরে তার কথা সবাই জানতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি সে সাকসেসফুল হওয়ার পরে তার পিছনে যে কতটা পরিমাণ স্ট্রাগল থাকে, হ্যাঁ, এবং সেই স্ট্রাগলগুলো থেকেই আজকালকার নতুন জেনারেশন যারা পড়াশোনা শুরু করছে, যে অ্যাসপিরেন্টরা পড়াশোনা শুরু করছে, তারা সেই মোটিভেশনটা পাবে, এটা আমি মনে করি। ঠিক। তো তুমি প্রথমে তোমার মানে বেসিক ইন্ট্রোডাকশনটা দাও যে তুমি কীরকম ফ্যামিলি থেকে বিলং করো, তুমি কোথায় পড়াশোনা করেছো, তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্কুলিং বা গ্র্যাজুয়েশন কি করেছো না করেছো। নমস্কার, আমি রাজু নস্কর। আমি কলেজ লাইফ, আমি কলেজ হচ্ছে মগরাট ডায়মন্ড হারবার কলেজ ছিল, আর ওটা 2016-তে পাস করেছি। কম্পিটিশন শুরু করেছিলাম 2018-তে। তারপর এক বছর। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কীরকম তোমার? ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মিডিল ক্লাস ফ্যামিলি আমার, তবে তার থেকে একটু লো লেভেলের, কেননা বাড়িতে ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ ছিল। আর তখন আমি 2018-তে তোমার কাছে পড়তাম এবং তোমার নোটস সব কিছু আমার কাজে লেগেছিল, এখনও পর্যন্ত সেগুলো লাগছে। তারপর মাঝখানে লকডাউন পড়ে যায়। 2019-এ প্রিলিটা পরীক্ষা হয়েছিল, তখন পরীক্ষা দিয়েছিলাম এবং মেন্সের জন্য খেটেছিলাম, যার ফলে একটু মেন্সটা ভালো হয়েছিল। 2022-এর শেষের দিকে আমার। হ্যাঁ, করোনা যেহেতু ছিল প্রসেসটা একটুখানি লেংদি হয়ে গিয়েছিল, কিন্তু তুমি এই যে করোনার পিরিয়ডেও তুমি পড়াশোনাটা ধরে রেখেছো, যেটা ম্যাক্সিমাম লোকজন লকডাউনের সঙ্গে নিজের পড়াশুনো কেরিয়ারও লকডাউন করে দিয়েছিল, যেটা তুমি ধরে রেখেছো, সেটার জন্য তোমাকে কংগ্রাচুলেট করি। তার ফল তুমি এখন পেয়েছো, অবশ্যই তুমি বুঝতে পারছো। তো তুমি যখন প্রথম কম্পিটিটিভ শুরু করলে তখন তো তুমি নিশ্চয়ই পিএসসির এক্সামস দেবো বলে নিশ্চয়ই শুরু করোনি। তো তুমি ওভারঅল পরীক্ষাগুলোর জন্যই পড়াশোনা শুরু করেছো, এসএসসির জন্য পড়াশোনা শুরু করেছো। তো তোমার কি মানে আলাদা এরকম কোনো ব্যাপার ছিল যে এসএসসির জন্য পড়ছি বা পিএসসির জন্য পড়ছি, নাকি তুমি ওভারঅল কম্বাইন্ড একটা স্টাডি করছো? কম্বাইন্ড স্টাডি করলে মোটামুটি হয়ে যায়। এবারে মেন পরীক্ষার জন্য একটু এক্সট্রা খাটতে হয়। মেনলি যারা এসএসসি পিএসসি দুটোর জন্য খাটছে মোটামুটি তাদের হয়ে যাবে, বা এসএসসির জন্য খাটলেও হবে। শুধু মেন্স প্রিলি পাস করার পর মেন্সের জন্য একটু মানে প্রিলিমিনারি এক্সামসে এসএসসি আর পিএসসির মধ্যে কি ডিফারেন্স আমাকে বলো, প্রিপারেশন তুমি কি ফিল করেছো? ডিফারেন্স ওখানে গ্রামার লেভেলটা বেশি পড়ে প্রিলিতে, ইংলিশের যে গ্রামার লেভেলটা ওখানে বেশি পিএসসিতে। আর যেটা এসএসসির একটু অন্যরকম, ওর সিলেবাসটা একটু অন্যরকম। আর এখানে ম্যাথের যে লেভেলটা এসএসসির থেকে অনেকটা কম, ম্যাথ লেভেলটা বা জিআই লেভেলটা একটু অনেকটা কম। একটু ভালো করে খাটলে মোটামুটি হয়ে যায়। যারা এখন বর্তমানে প্রিপারেশন নিচ্ছ এসএসসি বা পিএসসি, এরকম আলাদা করে কিন্তু কোনো ব্যাপার নেই। মানে একটা বেসিক ওয়েতে যদি তোমরা প্রিপারেশন নাও, ম্যাক্সিমাম পরীক্ষারই তো প্রিলিমিনারি সিলেবাস তো সেম, অ্যারিথমেটিক, জেনারেল স্টাডিজ, রিজনিং, ইংলিশ সেম।
তো বেসিক প্রিপারেশনটা কিন্তু এক, বাকি যখন পরীক্ষা যখন যেটা সামনে আসবে তখন সেটা ওরিয়েন্টেড কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স প্র্যাকটিস করলে বা মক টেস্ট দিলে তোমরা নিজেরাই বুঝে যাবে যে এই পরীক্ষাটার জন্য এক্সট্রা কি পড়তে হবে, ওই পরীক্ষাটার জন্য এক্সট্রা কি পড়তে হবে। ঠিক আছে? তো কিন্তু যারা সাকসেসফুল হয়েছে তাদের মুখ থেকে তোমরা জানতে পারবে যে তারা কিন্তু বেসিক স্টাডিটা চ্যাপ্টার ওয়াইজ হোক বা কনসেপ্ট ওয়াইজ হোক স্টাডিটা কিন্তু করেছে, এবং বেসিক স্টাডিটা একবার যখন তোমাদের তৈরি হয়ে যাবে তখন কিন্তু তোমাদের বেসিক লেভেলের প্রিলিমিনারি লেভেলের এসএসসি বা পিএসসি বা আরআরবি এক্সামের মধ্যে ডিফারেন্স কিন্তু কিছু নেই। খালি মেন্সে গিয়ে যে যার মতো আলাদা আলাদা স্কিম আছে, আলাদা আলাদা সিলেবাস আছে, তখন একটুখানি তোমাদের আলাদা করে ফোকাস করতে হবে। ঠিক আছে? তো এবার আমাকে তুমি বলো যে ক্লার্কশিপের যে এক্সাম ছিল, ক্লার্কশিপের এক্সামে প্রথমত প্রিলিতে ম্যাথ ছিল, ইংলিশ ছিল, আর ম্যাথস ছিল ওখানে, ম্যাথস এবং জিআই মিলিয়ে 30 নম্বর, আর ইংলিশে 30 নম্বর। হ্যাঁ, তো তুমি যেহেতু এসএসসির জন্য প্রিপারেশন নিতে, তোমার তো ম্যাথসটা খুব একটা বেশি অসুবিধা হয়নি। তো তুমি শুধু এইটুকুনি পার্টিকুলারলি বলো আমাকে যে যারা এখন একদম নতুন অ্যাসপিরেন্ট, ঠিক আছে, যাদের সিলেবাস করা নেই আগে থেকে, বা যারা ধরো এসএসসির জন্য পড়াশোনা এখনো করছে না, তো তারা এখন যদি 6 মাস টাইম গ্যাপ নিয়ে শুধু অ্যারিথমেটিকটা ক্লার্কশিপ ওরিয়েন্টেড তৈরি করতে চায়, তাহলে কি বই ফলো করলে ভালো হবে, বা কি ধরনের প্র্যাকটিস কোথা থেকে করলে সুবিধা হবে? প্র্যাকটিস বলতে যা কিছু আছে, বিশেষ করে দাদা তুমি যা নোটস করে যেগুলো দিচ্ছ ওইগুলোই করলে, অ্যারিথমেটিক এবং যেগুলো মেনসুরেশন, ওইটুকাই পড়লে হয়ে না, এক্সট্রা কিছু পড়ার দরকার নেই, অনেক রকম বই ফলো করার দরকার নেই, শুধুমাত্র একটাই বই ফলো করুন এবং ওতেই চলে যাবে। ইংলিশ যার যেমন নোটস রয়েছে ওই নোটসগুলো পড়লে এবং প্রিভিয়াস ইয়ার কিছু ফলো করলে হয়ে যাবে। ইংলিশ তুমি কোন বই ফলো করেছো? ইংলিশ আমি তোমার দেওয়া কিছু নোটস ছিল এবং প্রিভিয়াস ইয়ার যে কি নলেজ কিছু প্রিভিয়াস ইয়ার যেগুলো বইয়ের মধ্যে পেতাম ওইগুলো ফলো করে হয়ে গেছে। আর ভোকাবসের জন্য এসপি বক্সি? হ্যাঁ, এসপি বক্সি ফলো করেছো, ওখান থেকে মোটামুটি কমনও পেয়েছো, হ্যাঁ, তাই তো? আচ্ছা, জেনারেল স্টাডিজ তো একটা ভাস্ট সিলেবাস, জেনারেল স্টাডিজ পিএসসি ওরিয়েন্টেড বেসিস করে জেনারেল স্টাডিজ একটা ভাস্ট সিলেবাস। জেনারেল স্টাডিজের জন্য যে এতগুলো সাবজেক্ট, কোনো একটা বেসিক বই কি ফলো করেছো নাকি? বেসিক বই বলতে ওখানে লুসেন্টের বইটা, লুসেন্টের জেনারেল নলেজ, বাইবেল ফর জেনারেল স্টাডিজ, তাই তো? ওই বইটা প্রথমে ফলো করেছো, তারপরে কি করেছো? প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস বা মক টেস্ট এবং এমসিকিউ ফলো করলে হয়ে যাবে। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্সটার দিকে একটু নজর দিতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কোথা থেকে ফলো করেছো? কারেন্ট অ্যাফেয়ার্স এখন আমি স্পিডির একটা বই পড়তাম। আচ্ছা, স্পিডির একটা বই আছে, ওরা 6 মাসের একটা বই, 6 মান্থের পরে ওটাতে হলে। ঠিক আছে। আচ্ছা, এ গেল প্রিলির কথা। প্রিলির পরে আসছে মেন্সের জন্য আসছে ডেসক্রিপটিভ পোর্শন, যেটা নিয়ে সবার মনে প্রচুর কনফিউশন। তো ডেসক্রিপটিভ বাংলা আছে, ইংলিশ আছে, এবং সব থেকে বড় কথা ওখানে 1 ঘন্টায় 6টা জিনিস লিখতে হবে। বাংলার 3টে টপিক, ইংলিশের 3টে টপিক। তো তুমি বাংলা, ইংলিশ এইগুলো কি বই ফলো করেছো, বা কিভাবে প্রিপারেশন নিয়েছো, বা আলাদা আলাদা জিনিসগুলোর জন্য আলাদা আলাদা বই ফলো করেছো কিনা সেটা একটুখানি ডিটেলে বলো। আচ্ছা, এখানে অনেকের একটা ধারণা থাকে এরকম যে আমরা আর্টস পোর্শন আমাদের হয়তো ভালো হবে, আমরা ভালোভাবে মিলসটা দিতে পারবো, ওরা সায়েন্স পোর্শন, এমন কিছু না। একটু ভালো করে খাটলে দুটো পোর্শনের ছেলেরাও কিন্তু ভালোভাবে পরীক্ষাটা দিতে পারবে। কীরকম? আগে দেখতে হবে কোন সাবজেক্ট, কোন কি বিষয় পড়ছে ওখানে। যেমন রয়েছে রিপোর্ট যেমন ইংলিশে পড়ছে, তেমন ওদিকে প্রতিবেদন রয়েছে। প্রতিবেদনটা কি, যেহেতু মাধ্যমিক লেভেলের কিছু বই দেখে দেখে ওটাকে শিখে নেওয়া উচিত। তারপরে কমন ওয়াইজ যেগুলো বিশেষ লেভেলের কিছু বই থাকে, মেন্সের বই থাকে, ওই বইগুলো পড়াটা ভালো। কারণ আমি প্রতিবেদন দেখলাম এবং ওই মাধ্যমিক লেভেলের তো সাজেশনটা হবে না, রিসেন্ট টপিকের উপর পড়ে, ওখান থেকে ফরম্যাটটা জানতে পারবো, লেখার পদ্ধতিটা জানতে পারবো। মাধ্যমিক লেভেলে কিছু বই দেখে শিখে নিলাম, তারপর আমি রিসেন্ট টপিকটা ফলো করলাম। তো রিসেন্ট টপিক ফলো করার জন্য তুমি কি বই ফলো করো? আমি মেনলি প্রশান্ত নেমোর একটা বিসিএস এর মেনের বই থাকে, ওটা ফলো করেছি। আচ্ছা। আর ইংলিশের জন্য পিকে দে সরকার থেকে প্রেসি, ওটা বেস্ট। প্রেসিটা ওখান থেকে করেছো পুরো, এবং ওখানে কিছু বঙ্গানুবাদও রয়েছে, ট্রান্সলেশনও আছে, যেটা খুব কাজে লাগে। যেমন ট্রান্সলেশন যেমন রয়েছে, এদিকে বঙ্গানুবাদ রয়েছে, দুটো ওখানে হয়ে যাবে, ওখানে হয়ে যাচ্ছে। এবং তারপর ওখানে রিপোর্ট রয়েছে, এবং ওখানে আরেকটা ভালো জিনিস রয়েছে যেখানে প্রেসিটা ওখানে খুব ডিটেলসে এবং কিছু সাজেস্টিভও, এমন কিছু সাজেশনও চলে আসতে পারে। আচ্ছা, মানে ওখান থেকে তুমি বলছো বেসিক কমনও চলে আসতে পারে, ভাগ্য ভালো থাকলে। পিকে দে সরকারের বইটা খুব ভালো বই। যারা জেনারেল লেভেলের ছেলে তাদের কিন্তু খুব একটু হয়তো অসুবিধা হতে পারে, তারা পিসি দাসের বই একটু দেখুন।
বা হাইলাইটের যে গ্রামার বই আছে ওইগুলো দেখুক, কিন্তু যারা হাই লেভেলের ছেলে তারা ওই বইটা পড়লে হয়ে যাবে। দেখো এখন পরীক্ষায় যা কাট অফ আসছে বা আসতে চলেছে, তাতে আর ওই বেসিক লেভেলের পড়াশোনা করলে হবে না, সেটা তুমিও মানো। হ্যাঁ, তো পিকে দে সরকার হচ্ছে মানে রেকমেন্ডেবল বই আর কি, ওখান থেকে ডেসক্রিপটিভের জন্য বেসিক জিনিসপত্রগুলো পড়াশোনা করতেই হবে। ডেসক্রিপটিভ তো মানে 6টা টপিক 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে, এটা নিয়েই অনেকের মধ্যে একটা কনফিউশন বা প্যানিকের ব্যাপার। এখানে হচ্ছে অনেকে মনে করে যে আমি 4টে লিখে এলে আমার হয়ে যাবে, এটা না। অনেকে কি করে আমি 4টে বেস্ট লিখে আসবো, তাহলে ওখানে আমার নাম্বারটা বেরিয়ে আসবে না। 6টাতে 6টাই অ্যাটেম্প করো, সেখানে একটা যদি একটু কম বেশি হয়ে যায় তাতে কোনো সমস্যা হয় না, কিন্তু 5টা বেস্ট হবে, অ্যাটেম্প করতে হবে, 5টা অ্যাটেম্প এবং 6টাই অ্যাটেম্প করতে হবে, চেষ্টা করতে হবে 6টাই অ্যাটেম্প। এবং ওখানে একটা একটু যদি কম হয় লেখাটা, তাহলে তাতে কোনো সমস্যা নেই। আর যে স্পিডের ব্যাপারটা, প্র্যাকটিসের জন্য তুমি কতগুলো সেট প্র্যাকটিস করেছো এবং টাইম ধরে তো অবশ্যই তুমি করতে, কোথা থেকে করেছো প্র্যাকটিস? আমি মেনলি ওই পিকে দে সরকার আর প্রশান্ত নিমোর ওই বইটা থেকে। আরও কেউ যদি অন্যান্য বিভিন্ন রকম গ্রামার বই আছে, গ্রামার বইয়ের শেষের দিকে অনেক বঙ্গানুবাদ থাকে, সেই বঙ্গানুবাদগুলো ফলো করতে পারে, বা ট্রান্সলেশন থাকে সেগুলো ফলো করতে পারে, তো ওগুলো খুব হেল্পফুল হবে। আচ্ছা, এখানে তোমাদের একটা জিনিস আমি বলি একটু ডিটেলে, ডেসক্রিপটিভের ব্যাপারটা। ডেসক্রিপটিভ নিয়ে তোমরা অনেকে অনেক প্রশ্ন করেছো, ডেসক্রিপটিভের ডিটেলড ভিডিও আমাদের চ্যানেলে আসবে, কি পড়বে, কি ফরম্যাট থাকবে, কি কি আসতে পারে, সমস্ত কিছু আসবে। আপাতত এটুকুনি বলি যে ডেসক্রিপটিভের রাজু যেরকম বললো, ডেসক্রিপটিভের কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য পার্ট মার্কিং আছে, ঠিক আছে? 6টা যদি কোয়েশ্চেন থাকে তো জানবে 6টা কোয়েশ্চেনের লিখলেই তোমরা নাম্বার পাবে, যদি শুধু ফরম্যাটগুলো মেনটেন করো। পিএসসির কিছু স্পেসিফাইড ফরম্যাট আছে, যে কিভাবে লিখবো, কতটা স্পেস দেবো, কি পদ্ধতির লিখবো, কোথায় কোথায় কি মেনশন করব, কোন প্যারাগ্রাফে কতটা লিখবো, এই সমস্ত প্রত্যেকটা টপিকের জন্য কিছু নির্দিষ্ট ফরম্যাট আছে। তো সেই ফরম্যাটগুলো দিয়ে যদি প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট অন্তত তোমরা করো, তাহলে প্রত্যেকটার পার্ট মার্কিং আছে। তো সবার প্রথমে তোমাদের টার্গেট থাকবে যে প্রত্যেকটা কোয়েশ্চেন্স যেন আমরা অ্যাটেম্প্ট করতে পারি। এরপরে আসছে ভালো লেখার প্রশ্ন, এরপরে আসছে ভালো কন্টেন্ট দেওয়ার প্রশ্ন। সেটার জন্য অনেক কিছু ডিপেন্ড করছে, অনেক কিছু ফ্যাক্টর কাজ করছে। প্রথমত তোমাদের প্র্যাকটিস অনেক বেশি বেশি করতে হবে, অনেক মক টেস্ট ডেসক্রিপটিভ পরীক্ষার জন্য অনেক সময় আছে, প্রিলিমিনারির পরে ডেসক্রিপটিভ হবে, অনেক প্র্যাকটিস করতে হবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে তোমাদের সাজেস্টিভ জিনিসপত্র কিছু তোমাদের বিভিন্ন জায়গা থেকে পড়তে হবে, পেপার থেকে বিভিন্ন রকম কারেন্ট ইভেন্টগুলো পড়াশোনা করতে হবে। তো একটু যদি তোমরা প্র্যাকটিস করো টাইম ধরে, প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যাটেম্প করে আসো, এবং একটু যদি তোমরা লেটেস্ট কন্টেন্টগুলো সম্বন্ধে, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট যে কন্টেন্টগুলো সম্বন্ধে একটু পড়াশোনা করে যাও বিভিন্ন বই থেকে বা পেপার থেকে, তাহলে কিন্তু ডেসক্রিপটিভটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, ডেসক্রিপটিভে ভালো নাম্বার ক্যারি করা সম্ভব হবে, ঠিক আছে? তো তুমি ডেসক্রিপটিভে কত নাম্বার ক্যারি করেছিলে? 70 পেয়েছো, মানে যথেষ্ট ভালো নাম্বার পেয়েছো। এবং তোমার কি মনে হয় ডেসক্রিপটিভে 70 নাম্বার পাওয়াটা, মানে তুমি নিজেকে কতটা ক্রেডিট দেবে? মানে 70 নাম্বার কি মানে একটু চেষ্টা করলে স্টুডেন্টরা পেতে পারে, নাকি তুমি খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু করে ফেলেছিলে? না, একটু চেষ্টা করলেও হবে, 70 হতে পারে। এবারে অনেকের এক্সেলেন্সের ব্যাপার থাকে, অনেকে সেই দিক থেকে কেউ হয়তো 50 পেতে পারে, কেউ 60, কিন্তু চেষ্টা করলে 70 হয়, বা আরো ভালো পড়াশোনা করলে তার থেকে বেশিও পাওয়া যেতে পারে। 50 পাওয়া ছেলেও 60-65 পাবে, কিন্তু চেষ্টা করতে। ওই যে 1.5 মাস কি 2 মাস টাইম থাকবে প্রিলির পরে, ওই টাইমটাতে পড়লে হয়ে যায়। ডেসক্রিপটিভে তাহলে চেষ্টা করলে, একটু ভালো করে পড়াশোনা করলে 70+ নাম্বার তো পাওয়াই যায়। এবং মিনিমাম আমি যেটা বললাম, ফরম্যাট যদি ফলো করা যায় তাহলে পরে 50-60% নাম্বার তো আরামসে পাওয়া যায় 100-র মধ্যে, হ্যাঁ কি না? তো এই গেল মেন্সের কথা। মেন্সের পরে কি আছে? মেন্সের পরে আসছে টাইপ টেস্ট। তুমি টাইপের জন্য কি করেছো, মানে অপশন কি চুজ করেছিলে, ইংলিশ না বেঙ্গলি? অবশ্যই ইংলিশ চুজ করেছিলে। ইংলিশ সবাইকারই ইংলিশ টাইপের জন্যই চুজ করা উচিত, কারণ ওটা অনেক কম সময়ের মধ্যে টাইপের স্পিডটা তুলে নেওয়া সম্ভব হবে। তো ইংলিশ টাইপ প্র্যাকটিসের জন্য তুমি কি করেছিলে, মানে বাড়িতেই করেছো নাকি? বাড়িতেই করলে হয়ে যায়, হ্যাঁ, কম্পিউটার টাইপ করলে হয়ে যায়, বেশি দিন লাগবে না। 2-3 দিন ভালোভাবে প্র্যাকটিস করলে তারপর কি করতে হবে, ওই 3-4 ঘন্টা করে বা 2 ঘন্টা করে একটু প্র্যাকটিস করলে কন্টিনিউ হয়ে যায়। আর টাইপের মানে ইয়েগুলো একটু বলো, মানে ক্রাইটেরিয়াগুলো কি থাকে, ভুল টুল যাওয়ার ক্রাইটেরিয়াগুলো কি থাকে, পার্সেন্টেজের ব্যাপার কিছু থাকে যে এত পার্সেন্টেজ ভুল হলে, বা পদ্ধতিটা কি, এসএসসির সঙ্গে পিএসসির ডিফারেন্সের ব্যাপারটা? ওখানে আগে যেমন ছিল, ওটা কি করতো যে হার্ড কপি দিত, পিএসসি হার্ড কপি দিত। এখন সিজিএল সিজিএসএল এর মতন স্ক্রিনে ওই টাইপটা ওঠে, যে ফরম্যাটটা টাইপ করতে হবে ওটা স্ক্রিনের মধ্যে ওঠে। তা এখন ওরা ওয়ার্ডটাকে ক্যালকুলেশন করে, 200 ওয়ার্ড টাইপ করতেই হবে,
কোনো স্টুডেন্ট যদি মনে করে আমি 190 টাইপ করবো ওয়ার্ড, তাতে হবে না, হবে না, 200 200 ওয়ার্ড কমপ্লিট টাইপ করতেই হবে। এরপর যারা এসসি থাকে বা ক্যাটাগরি ওয়াইজ যারা থাকে তাদের হয়তো 140 কি 150 এরকম নামবে, কিন্তু 200 ওয়ার্ড প্রত্যেককেই টাইপ করে আসতে হবে, টাইমের মধ্যে ওইটা কমপ্লিট করতেই হবে। করে আসতে হবে। যদি কমপ্লিট না করতে পারে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, কমপ্লিট তাতে তার করার কতগুলো পরে ঠিক এবারে, থাকলো না হ্যাঁ, ঠিক থাকলো তাতে কোনো সমস্যা নেই। কমপ্লিট করার পরে এবারে কত কার কি ভুল হলো বা কার কত কম সময় হলো সেই ব্যাপার স্যাপারগুলো আসবে, তাই তো? এবং ওরা টাইপের সময় ওরা একটা সাবমিট কিছু ওই পোর্শনটা লেখার পরে যখন আমার কমপ্লিট হয়ে যাবে, আমার যদি টাইম থাকে আমি ওটাকে আবার রিভিউ করে নতুন করে আবার লিখতে পারি, মানে আবার দুবার লিখতে পারি, অনেকে 2-3 বার 4 বার করে লিখে দিয়েছে। ঠিক আছে, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। এত এত লেংদি একটা প্রসেস কমপ্লিট করে তুমি আলটিমেটলি পরীক্ষাটা ক্র্যাক করতে পেরেছো, হ্যাঁ, এবং আলটিমেটলি সাকসেস পেয়েছো। আশা করি তুমি, মানে আমি মনে করি যে যখন তুমি এত এত হার্ড ওয়ার্ক করার পরে যে সাকসেসটা পেয়েছো তার আনন্দটাই একটা অন্যরকম ছিল, তাই না? তো এই প্রসঙ্গে একটা কথা তোমায় জিজ্ঞেস করি, যে তুমি বললে 2018 পড়াশোনা করেছো, মধ্যিখানে করোনা চলে এসেছে, ওরকম একটা বড় একটা ডিসঅ্যাপয়েন্টিং ফেজ, ডিপ্রেসিং ফেজ, তাই না? তো তার মধ্যে তুমি বললে যে তোমার ফ্যামিলির ফিনান্সিয়াল কন্ডিশন অতটা ভালো ছিল না। তো এই সময়টা তুমি কিভাবে ওভারকাম, যে নিশ্চয়ই তোমার মনের মধ্যে প্রচুর মেন্টাল প্রেশার, ফ্যামিলিগত প্রেশার চলে এসছে, অনেক সময় মনে হয়েছে যে না পড়াশোনা করবো না, ছেড়ে দিয়ে একটা প্রাইভেট কোথাও ঢুকে যাই, হ্যাঁ, তো তুমি এই ব্যাপারগুলো কিভাবে কাটিয়েছো বা নিজেকে কিভাবে শক্তি জুগিয়েছো সেটা একটুখানি আমাদের সঙ্গে শেয়ার করো। অবশ্যই, এখানে বাড়ির লোক আমাকে অনেকটা হেল্প করেছিল, যে লকডাউন এসেছে কী হয়েছে তাতে পড়াশোনাটা চালিয়ে যেতে। তো পড়াশোনা চালিয়েছিলাম, মনোবল একটু ভাঙবেই, তাতে ভাঙলে হবে না, নিজেকে শক্ত রাখতে হবে। এবং এই সময়টা, লকডাউন কেন, প্রত্যেকটা স্টুডেন্টের এই সময়টাতে ওরা মনে করে যে অনেকে ডিপ্রেসড হয়ে যায়, ডিপ্রেসড হলে হবে না, চালিয়ে গেলে ঠিক একদিন না একদিন সাকসেস পাবে। এবং সবাইকে মনোবল রাখতে হবে, সবাইকে চেষ্টা করতে হবে পড়াটা কন্টিনিউ করে যেতে, অন্তত কমপক্ষে 8-9 ঘন্টা করে চেষ্টা করতে হবে, সাকসেস অবশ্যই আসবে। আচ্ছা, এবার তোমাকে আর আর বেশি বাড়াবো না ভিডিও, আমরা তোমাকে খালি এবারে জিজ্ঞেস করি যে তোমার যেখানে পোস্টিং, তোমার ডিপার্টমেন্ট সম্বন্ধে, তোমার অফিসের কাজকর্ম সম্বন্ধে, পিএসসির চাকরি হলে কি ধরনের পোস্টে পোস্টিং হয়, বা এই ধরো ডাইরেক্টরেট, সেক্রেটারিয়েট, রিজিওনাল নিয়ে একটা যে কনফিউশন, এই ব্যাপারটা একটুখানি শর্টে বলো। আচ্ছা, আমি এখন হাওড়া ডিভিশনে পিএইচই ডিপার্টমেন্টে রয়েছি। সেক্রেটারিয়েট, ডিরেক্টরেট বা রিজিওনাল যেই পোস্ট হোক না কেন, এখানে আমরা মেনলি এলডিসি হিসেবে থাকতে হবে। এবং প্রমোশনের একটা ব্যাপার থাকে, সেক্রেটারিয়েট বা ডিরেক্টরেটদের কি হয়, মেনলি কলকাতাতে পোস্টিং হয়, আর আমাদের রিজিওনাল অফিসে বিভিন্ন রিজিওনাল অফিস বিভিন্ন জেলাতে ডিস্ট্রিক্টে পড়ে। এতে কোনো ভেঙে পড়া, কেউ রিজিওনালে পোস্ট পেলে যে ভেঙে পড়ার বা আমার এত দূরে পড়ছে কেন তা নেই, একটা সময় পরে সে আবার নিজের জেলাতেও ফিরে আসতে পারে, এতে ভাঙার কোনো। সব থেকে বড় কথা, নাম্বার ওয়াইজ তো নামবে, সেক্রেটারি রিজিওনাল পেলাম, সেক্রেটারিয়েট পেলাম বলা যে সেক্রেটারিয়েটই হবে এমন কোনো কথা নেই, তারও রিজিওনালেই হতে পারে, কিন্তু প্রেফারেন্সটা আগে দিয়ে রাখলে কলকাতায় পোস্টিং হওয়ার চান্সটা অনেক বেশি। তো তোমার এখানে রিজিওনালের যে তুমি যে এলডিসি পোস্টে ঢুকেছো, তোমার প্রমোশনাল অ্যাসপেক্ট কেমন, মানে এরপরে নেক্সট প্রমোশন কি তোমার? নেক্সট ইউডিসি, তারপর হেড ক্লার্ক, তারপর আর ওই পর্যন্ত রয়েছে, মানে ম্যাক্সিমাম এখানে কত, হেড ক্লার্ক অবধি যাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবারে ফাইনাল আর তোমার বলো যে তুমি পড়াশুনো তো এখন মোটামুটি চাকরি বাকরিতে ঢুকে গেলে, আর কি পড়াশুনো করছো বা তোমার ফিউচার গোল কিছু এখন আপাতত রয়েছে? হ্যাঁ, ফিউচার গোল রয়েছে। এখন তো যেহেতু জয়েনিং করেছি, একটু যাতায়াতের সমস্যা হচ্ছে আমার, কিন্তু কিছু ভবিষ্যতে পড়ারও চিন্তা রয়েছে, তার জন্য বিসিএস পড়ারও চিন্তা রয়েছে। তবে জয়েনিং করলে একটু অনেকের সমস্যা দেখা দেয়, সেই আমি সেগুলোকে রিকভার করে চেষ্টা করবো ভবিষ্যতে পড়াশোনা করার। তো খুব ভালো কথা, তোমাকে অনেক শুভেচ্ছা ভবিষ্যতের জন্য। আমাদের এই যে প্রচেষ্টা, আমাদের চ্যানেলে আমরা কেরিয়ার ম্যাপ অনলাইনের থ্রু দিয়ে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের ওয়েস্ট বেঙ্গলের এক্সাম অ্যাজ ওয়েল অ্যাজ অল ইন্ডিয়া লেভেলের এক্সাম সম্বন্ধে যে গাইডটা আমরা করছি ফ্রিতে, এবং তুমি আমাদের চ্যানেল অবশ্যই ফলো করেছো, তুমি দেখতে পাবে যে এখানে বিভিন্ন টিচাররা আলাদা আলাদা সাবজেক্ট নিয়ে যেভাবে প্রস্তুতি দিচ্ছে, এবং আমাদের এই যে প্রচেষ্টা, এই যে প্রসেস, এটা সম্বন্ধে তোমার কি মতামত, তুমি কি বলবে বলো? হ্যাঁ, আমি দাদার কাছে অফলাইনেও পড়তাম, অনেক দিন থেকে আমি পড়তাম দাদার কাছে অফলাইনে, এবং তোমার যে নোটস, তোমার যে পড়ানো আমাকে অনেকটাই হেল্প দিয়েছে। এবং এই ক্লার্কশিপেও এখনও পর্যন্ত সেই নোটস আমার রয়েছে, এবং সেগুলো এখনও আমি পড়ছি। এবং
এগুলো পড়লে মোটামুটি হয়ে যাবে। এবং অনলাইনে বা অফলাইনে তুমি যে পড়াশোনাটা চালিয়ে যে টিচিং করছো সেটাতেও যথেষ্ট ভালো মোটিভেটেড ভিডিও, এবং আমিও অনেক সেগুলোকে দেখেছি। সেগুলো ফলো করলে সফলতা অবশ্যই আসবে। ব্যাস, তো দেখো আমি তোমাদের যেটা বলি যে এখন বর্তমানে এখন একটা সময়, এখন ইউটিউবের সময়, বাজারে প্রচুর স্টাডি মেটেরিয়ালও অ্যাভেলেবেল, ইউটিউবে প্রচুর কন্টেন্ট, প্রচুর চ্যানেল, প্রচুর মেটেরিয়াল অ্যাভেলেবেল। তোমরা আমাদের চ্যানেল ফলো করতে পারো। আমরা ক্লাসিক ওরিয়েন্টেড ডিটেল গাইড, এরপরে আস্তে আস্তে চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার্স মক টেস্ট প্র্যাকটিস সমস্ত কিছু আনতে চলেছি। এছাড়া আমি তোমাদের জন্য এরপরে জিএস স্ট্র্যাটেজি আসবে, এরপরে বুক লিস্ট আসবে, কোন কোন বই তোমরা ফলো করলে 100% সেই সমস্ত বই থেকে কমন পাবে, এবং কোন কোন বই থেকে কতটুকুনি পড়তে হবে। সব থেকে বড় কথা, একটা বইতে এখন সব কিছু ঠিকঠাক দেওয়া থাকে না, তো কোন বই থেকে কতটুকুনি পড়তে হবে, কীভাবে পড়তে হবে, সমস্ত ডিটেলড ভিডিও আমরা আনবো। তো আপাতত আজকের এই সাকসেস স্টোরিজে তোমরা অবশ্যই, আমার মনে হয় তোমরা অনেক উপকৃত হলে। তোমরা একদম পিএসসি ক্লার্কশিপের সাকসেস পাওয়া একজন স্টুডেন্টের কাছ থেকে তোমরা জানলে সে কীভাবে পড়াশোনা করেছে, কোথা থেকে পড়াশোনা করেছে। আগামী দিনে আরও অনেক ক্যান্ডিডেটকে পিএসসি ক্লার্কশিপ অ্যাজ ওয়েল অ্যাজ মিসলেনিয়াস বা অন্যান্য পরীক্ষায় সফল ছেলে মেয়েদের তোমাদের সামনে আমি আনবো, যাতে তাদের কাছ থেকে তোমরা স্ট্র্যাটেজি নিতে পারো এবং মোটিভেটেড হতে পারো, এবং জীবনে যখন তোমাদের কোনো ডিপ্রেশন মোমেন্ট আসবে সেটাই একেবারে কাঁপিয়ে উঠবে, সমস্ত রকমভাবে তোমরা গাইড পেতে পারো। এইটাই আমাদের একমাত্র প্রচেষ্টা, যে শুধুমাত্র পড়াশোনা ওরিয়েন্টেড গাইড তোমাদের দেওয়া নয়, সমস্ত রকমভাবে তোমাদের লাইফ, তোমাদের এই চাকরির পরীক্ষার প্রিপারেশনের যে জার্নিটা, এটাকে যাতে আমরা একটু সহজ করে দিতে পারি। ঠিক আছে, তো এইখানে আমাদের সাকসেস স্টোরিজ ভিডিও অলমোস্ট শেষ। আমি একদম ভিডিও ক্লোজ করব রাজুর কাছ থেকে। ও তোমাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চায় তাহলে তোমরা ওর কাছ থেকে শুনে নাও। তুমি স্টুডেন্টদের জন্য কিছু ওভারঅল কিছু একটু টিপস যদি দিতে চাও তো দিয়ে দাও। তোমরা পড়াশোনাটা করো, এবং সেক্রেটারিয়েট কিছু পোস্ট, ডিরেক্টরেট কিছু পোস্ট, রিজিওনাল অনেকটাই বেশি পোস্ট, যার যেমন যেভাবে পোস্টিং হবে সেইভাবে পেয়ে যাবে। এবং অনেকে রিজিওনাল ফার্স্ট প্রেফারেন্স দিয়ে ডিমোটিভেটেড হয়ে যায় যে আমার তাহলে রিজিওনাল অফিসে পোস্টিংটা হতে পারে। এই নিয়ে ডিমোটিভেটেড হওয়ার দরকার নেই। প্রেফারেন্স যাই থাক, পড়াশুনোটা ভালোভাবে করো এবং চেষ্টা করো 5 মাসের মধ্যে প্রিলিটা ক্র্যাক করে মেনটাকে ক্র্যাক করার জন্য।